বন্ধুরা, এটি হলো আমাদের তারাপীঠ ব্লগের সেকেন্ড পার্ট। আজ আমরা চলেছি বক্রেশ্বরের উদ্দেশ্যে। রামপুরহাট বা তারাপীঠ থেকে বক্রেশ্বরের দূরত্ব 65 কিলোমিটার। আপনারা চাইলে ট্রেনেও যেতে পারেন। ভোর 5:30 রামপুরহাট স্টেশন থেকে দুবরাজপুরের উদ্দেশ্যে আপনারা ট্রেন পেয়ে যাবেন। এই দুবরাজপুর হলো বক্রেশ্বরের সবচেয়ে নিকটতম স্টেশন, যার দূরত্ব 11 কিলোমিটার। দুবরাজপুরে নেমে সেখান থেকে আপনারা বাস, টোটো করে পৌঁছে যেতে পারবেন বক্রেশ্বরে। কিন্তু আমরা গিয়েছি প্রাইভেট গাড়ি ভাড়া করে। রামপুরহাট থেকে গাড়ি ভাড়া পাওয়া যায়। গাড়ি ভাড়া প্রায় 1500 থেকে 2000 টাকা পড়ে। বক্রেশ্বর মন্দির। বক্রেশ্বর হলো বীরভূমের সিউড়ির অন্তর্গত দুবরাজপুর ব্লকের একটি গ্রাম। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম বক্রেশ্বরে। এখানে পার্কিং লটে গাড়ি পার্কিংয়ের আলাদা আলাদা মূল্য রয়েছে, যেমন 2 চাকার আলাদা, 3 চাকার আলাদা এবং 4 চাকার আলাদা। এখানে সেগুলি আপনারা দেখে নিতে পারবেন। আর এই হলো বক্রেশ্বরের উষ্ণ জলের কুণ্ডের প্রবেশদ্বার। এখানে প্রবেশের টিকিট মূল্য জনপ্রতি 5 টাকা। ভাপ বেরোচ্ছে। এখানে চাল ফেলে দিলে সেটি ভাতে পরিণত হয়ে যায়। আর এখানে কোনো জীবন্ত প্রাণী পড়ে গেলে সেটা একটুকুও বাঁচতে পারে না। এই জলে স্নান করার পরে সারাদিন জার্নির ফলে যে ব্যথা, বেদনা বা ক্লান্তির অনুভব করবেন, সেগুলো একেবারে দূর হয়ে যায়। একদম নিজেকে ফ্রেশ বলে মনে হয়। আমরা বেশ কিছুক্ষণ এই জলে স্নান করেছি, তারপর রওনা দিই মন্দিরের পথে। এখানে এসে আমি একটা অবাক করা জিনিস দেখলাম। জলটা এভাবে ফুটছে, মানে কতটা গরম বুঝতে পারছেন, কিন্তু গাছের মধ্যে জলের যে স্রোত, এটা নিচের থেকে আসছে, কিন্তু গাছটা এত গরম জলের মধ্যে বেঁচে আছে কিভাবে? এটা আমার একটা প্রশ্ন রয়ে গেল মনের মধ্যে। নিম গাছটা এই গরম জল পাওয়া সত্ত্বেও বেঁচে আছে কিভাবে? বন্ধুরা, এবার আসুন এই বক্রেশ্বরের কিছু ইতিহাস জেনে নেওয়া যাক। কেন এই জায়গার নাম বক্রেশ্বর হলো, সেই গল্প শুনে নেওয়া যাক। পৌরাণিক কথা অনুযায়ী অহোদ ঋষি ও সুজাতার পুত্র ছিলেন বক্রেশ্বর মুনি।
তিনি তার পিতার অভিশাপের জন্য মাতৃগর্ভেই অষ্টবক্র রূপ ধারণ করেন। এই অষ্টবক্রের অর্থ হল যার শরীর 8টি অঙ্গে বাঁকা বা বিকলাঙ্গ। একদিন তার পিতা রাজা জনকের রাজসভায় যান এবং সেখানে বন্দি ঋষির সাথে যুক্তিতর্কে লিপ্ত হন এবং সেই তর্কে তিনি পরাজিত হন ও ফলস্বরূপ তাকে জল সমাধি নিতে হয়। অষ্টবক্র মুনি জন্ম থেকেই ছিলেন বিদ্যমান এবং মহাজ্ঞানী। তিনি যখন 12 বছর বয়স হয় তার মার কাছ থেকে তার পিতার মৃত্যুর সমস্ত কাহিনী তিনি জানতে পারেন এবং ক্ষিপ্ত হয়ে রাজার দরবারে যান ও বন্দিমুনিকে তর্কযুদ্ধে আমন্ত্রণ করেন এবং সেই যুদ্ধে তাকে তিনি পরাস্ত করেন ও যুদ্ধে জয়ের ফলস্বরূপ তিনি উপহার স্বরূপে নিজের বাবাকে ফিরে পান। তারপর পিতার নির্দেশ অনুসারে তিনি সেই নদীর তীরেই শিবের ধ্যানে মগ্ন হন। একদা শিব তাকে এই 10টি কুণ্ডের সন্ধান দেন এবং বলেন এই কুণ্ডে স্নান করলে তার সমস্ত বক্রতা দূর হবে। তিনি দেখেন যে এই 10টি কুণ্ডের মধ্যে শুধুমাত্র একটি কুণ্ডের জলই স্নানযোগ্য। তিনি সেখানে গিয়ে স্নান করেন এবং সেই কুণ্ড থেকে স্নান করে বেরিয়ে আসার পরই তার সমস্ত বক্রতা দূর হয়ে যায় ও এক সুন্দর রূপ ফিরে পান। সেই থেকে এই কুণ্ডের নাম পাপভরা গঙ্গা এবং এই স্থানের নাম বক্রেশ্বর ও তার স্থাপিত ও পূজিত শিবলিঙ্গ বক্রেশ্বর মহাদেব নামে পরিচিত। চলুন এখন বাবা বক্রেশ্বর মহাদেবের পুজোয় যাওয়া যাক।
এই বক্রেশ্বর শুধুমাত্র দেবাদিদেব মহাদেবী পূজিত হন না, এখানে রয়েছে দেবী সতীর একটি মন্দির। কথিত আছে 51 সতীপীঠের একটি পীঠ হল এই বক্রেশ্বর। এখানে দেবী মহিষমর্দিনী নামে পরিচিত বা মহিষমর্দিনী রূপে পূজিত হন। পৌরাণিক কাহিনী অনুযায়ী সতীদেবী তার নিজ পিতা দক্ষরাজের যজ্ঞসভায় পতিগুরু শিবের নিন্দা সহ্য করতে না পেরে ক্ষোভে দুঃখে সেখানেই প্রাণ ত্যাগ করেন। এরপর মহাদেব মহেশ্বর দক্ষরাজের যজ্ঞ পণ্ড করে দিয়ে সতীদেবীর নিষ্প্রাণ দেহ কাঁধে নিয়ে প্রবল তাণ্ডব নৃত্য শুরু করেন। তখন সৃষ্টি রক্ষার্থে বিষ্ণু তার সুদর্শন চক্রের দ্বারা সতীর দেহ 51টি অংশে খণ্ডিত করে দেন, আর সেই 51টি খণ্ড মর্তলোকের 51টি পবিত্র স্থানে পতিত হয়ে পাষাণে বা পাথরে পরিণত হয়। এখানে দেবীর 2 ভুরুর মধ্যভাগটি পড়েছিল। मधुकैटव विध्वंसी विधात्री वरदे नमः। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। महिषासुरनिर्णाशि भक्तानां सुखदे नमः। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। এখন যাচ্ছি অক্ষয়বট দেখতে, বক্রেশ্বরে অক্ষয়বট দেখতে। তো দেখুন কেমন গা মিশমিশে থমথমে পরিবেশ, চারদিকে মন্দির। হ্যাঁ, অক্ষয়বট। চারদিকে মন্দিরগুলো দেখুন কেমন আছে, একদম গা থমথমে একটা পরিবেশ রয়েছে এখানে। এটা হচ্ছে অক্ষয়বট, এটাই অক্ষয়বট। অক্ষয়বট এই যে, হ্যাঁ দেখছো এসেগুলো দেখছো। আর পরিবেশটা কেমন থমথমা, একদম মিশমিশা পরিবেশ। না এখানে বলি, এখানে যত সম্ভব বলির জায়গা মনে হয়। মহাসিদ্ধ পঞ্চমুণ্ডী আসুন, পঞ্চমুণ্ডী আসুন। এই পঞ্চমুণ্ডী আসুন, এটা পরিবেশটা সত্যি খুবই গা থমথমে শান্ত, একদম মিশমিশে পরিবেশ। দেখুন বটগাছটা কিভাবে ঝুড়িগুলো নেমেছে আর কিভাবে শিকড় দিয়ে পুরো মন্দিরটাকে আঁকড়ে নিয়েছে। কি অনেক 12টা শিব মন্দির আছে যেটুকু আমি জানি। নিয়ম অনুযায়ী এগুলোকে সম্মান দেওয়া উচিত, অ্যাটলিস্ট কিছু না হোক করতে। না না, আজ এখানেই শেষ হলো আমাদের তারাপীঠ আর বক্রেশ্বরের দুদিনের এই সফর। তারাপীঠ ও বক্রেশ্বরের নানা স্মৃতি মাথায় নিয়ে ফিরে চললাম আমরা ঘরের উদ্দেশ্যে।